ক্লাস 11-এ খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা অফলাইন ভেবেছিলাম পড়াবো, কিন্তু হয়নি বলে অনলাইনে শুরু করছি। কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার, এইটা 11-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর অ্যাটমিক স্ট্রাকচারেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখন কোয়ান্টাম নাম্বার কি জানার আগে একটা কোশ্চেন আমি করি স্টুডেন্টদের, সেটা হচ্ছে ইলেকট্রন কোথায় থাকে, অবস্থান করে। আচ্ছা, এর অ্যান্সার স্টুডেন্টরা দেয় সেটা হচ্ছে বিভিন্ন কক্ষে থাকে, অর্থাৎ ইংলিশে বলা হয় একে সেল, SHELL, বিভিন্ন কক্ষে থাকে। এটা হচ্ছে অ্যান্সার। যে নিউক্লিয়াস আছে স্যার, নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্তাকার পথগুলো থাকে যাকে বলা হয় কক্ষপথ, সেই কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে। আচ্ছা, এই অ্যান্সারটা এমন একটা অ্যান্সার যেটা তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, সাপোজ তুমি ভারত দেশের বাইরে কোথাও বেড়াতে গেছো, অন্য কোনো দেশে বেড়াতে গেছো, বাংলাদেশ বেড়াতে গেছো বা চীনে বেড়াতে গেছো বা আরও অন্য কোথাও বেড়াতে গেছো, তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, তো তুমি বলবে যে আমার বাড়ি ভারতে, ভারত দেশে আমার বাড়ি। এবার সেই লোকটা ভারতেরই একজন নাগরিক যদি হয়, ভারত দেশে তার যদি বাড়ি হয়, তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার বাড়ি কোথায়। তুমি যদি বলো আমার বাড়ি ভারতে, তাহলে সেটা কি তোমার সঠিক অবস্থান বা সঠিক অ্যাড্রেস বলা হবে কি? এখানে ইলেকট্রনের অবস্থান বলতে ইলেকট্রনের অ্যাড্রেস জানতে চাইছে। তাহলে তুমি যেমন নিজের অ্যাড্রেস দেবে ভারত, সেটা কি কমপ্লিট অ্যাড্রেস হবে? নেক্সট কোশ্চেন সে তোমাকে কি করবে, যে ভারতের তুমি কোথায় থাকো, তাই না? তোমাকে জিজ্ঞাসা করে ভারত দেশ তো এত বড়, তাহলে ভারত দেশের কোন জায়গায় তুমি থাকো। এর পরের অ্যান্সারটা তোমার কি হবে বলো? পশ্চিমবঙ্গে থাকি স্যার। তাহলে এর পরের অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গে থাকি। আর সে যদি পশ্চিমবঙ্গের লোক হয়, তাহলে তোমাকে নেক্সট কোশ্চেন কি করবে, পশ্চিমবঙ্গের কোথায় থাকো, তাই না? তাহলে তুমি বীরভূমে থাকো, তাহলে পশ্চিমবঙ্গের বীরভূমে থাকো। আমি যেমন বর্ধমানে থাকি, তাহলে বর্ধমান হবে। তুমি যদি বীরভূমে থাকো তাহলে বীরভূম হবে। কেউ যদি হুগলি জেলায় থাকে তাহলে সে হুগলি হবে। এবার মোটামুটি তুমি একটা জায়গায় পৌঁছে গেছো যে আমি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বা বর্ধমান শহরে বা বীরভূম শহরে আমি থাকি। ঠিক একই রকম ইলেকট্রনের অবস্থান তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আর তুমি যদি বলে দেওয়া যে কক্ষে থাকে, তাহলে সেই রকমই অ্যান্সারটা দেওয়া হলো যে ভারতে থাকি আমি, ওই রকম অ্যান্সার দেওয়া হলো। অর্থাৎ এইটা কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া হলো না। ভারতের কোন জায়গায় থাকে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের কোন জায়গায় থাকে বর্ধমানে থাকে, ঠিক একই রকম কক্ষে থাকে তুমি বলে দিলে কক্ষে বা কক্ষ, সেল, সেই সেলের কোথায় থাকে এরপরে আমরা জানবো। কক্ষের ভেতরে কি থাকে, উপকক্ষ থাকে। এটা কিন্তু মাধ্যমিক লেভেলে আমরা পড়ি না, উপকক্ষ থাকে যাকে বলা হয় সাবসেল। আর উপকক্ষের কোথায় থাকে, উপকক্ষের ভেতরে থাকে কক্ষক, একটা ক আসবে, ইংলিশে বলা হয় অরবাইটাল। তাহলে এই জায়গাতে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বেশি, সেই জায়গাটা হচ্ছে অরবাইটাল বা কক্ষক। আর আমরা বলি কক্ষ বা সেল, কিন্তু সেই সেলের ভেতরে থাকে সাবসেল, যেগুলোকে বলা হয় উপকক্ষ। আর উপকক্ষের ভেতরে থাকে কক্ষক,
ইলেকট্রনের সঠিক অবস্থান কিন্তু এই জায়গায়। এবার ইলেকট্রনের সামগ্রিক পরিচয় সংজ্ঞা দিচ্ছি, কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের সামগ্রিক পরিচয় অর্থাৎ যে কোনো একটি ইলেকট্রনের প্রকৃতি, যে ইলেকট্রন কোথায় কিভাবে অবস্থিত, আর ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি সঠিকভাবে বর্ণনা করার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন হয়। অ্যাড্রেস বা পরিচয় বা অবস্থান সঠিকভাবে বর্ণনা করার জন্য কিছু সংখ্যার প্রয়োজন হয়, সেই সংখ্যাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যাটা কি? তাহলে কোয়ান্টাম সংখ্যাটা হলো যে একটি ইলেকট্রনের সামগ্রিক পরিচয়, যথা তার আকার, আকৃতি, শক্তি, ঘূর্ণনের প্রকৃতি, এগুলো জানার জন্য সংখ্যার প্রয়োজন হয়। কটা সংখ্যার প্রয়োজন হয়? 4টি সংখ্যার প্রয়োজন হয়। এই 4টি সংখ্যাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ 4টে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা আছে, যেটা জানলে আমি একটা ইলেকট্রনের সামগ্রিক পরিচয় পাবো। সামগ্রিক পরিচয় পাবো। সেগুলো কি কি? প্রথম হচ্ছে, একে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এটার কথা আমি বোরের তত্ত্বতে বলেছি। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ইংলিশ টার্মগুলো জেনে রাখা দরকার। একে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দ্বিতীয় নাম হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। এই গৌণ কোয়ান্টাম সংখ্যার অনেকগুলো নাম আছে। গৌণ কোয়ান্টাম সংখ্যা বলা হয়, বা ইংলিশে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর অনেক নাম আছে। সাবসিডারি কোয়ান্টাম নাম্বার, দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা, বাংলায় বলা হয় দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা। 3 নাম্বার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ইংলিশে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটা দিয়ে ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি জানা যায়, স্পিন কোয়ান্টাম নাম্বার বলা হয় একে। এই 4টে কোয়ান্টাম সংখ্যা যদি তুমি বলতে পারো একটা ইলেকট্রনের, তাহলে সঠিক অ্যাড্রেস বলা হবে ইলেকট্রনের। যেমন আমরা অনেক সময় অ্যাড্রেস বলতে গেলে বলি না, ডিস্ট্রিক্ট, পোস্ট, কোন ডিস্ট্রিক্টে আছে, পোস্ট অফিস কি হবে, তারপরে পিন নাম্বার কি হবে, এগুলো সব আমাদেরকে বলতে হয়, তাহলে আমি একটা প্রপার অ্যাড্রেসকে বোঝাতে পারি। ঠিক একই রকমভাবে 4টে কোয়ান্টাম সংখ্যা যদি আমি বলতে পারি, তাহলে ইলেকট্রনের সঠিক অ্যাড্রেস বলতে পারি। তার মধ্যে তুমি যে প্রথম কোয়ান্টাম সংখ্যাটা, এটা তোমাকে আমি বলেছি, বোরের তত্ত্বতে বলেছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা শুরু করছি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে তোমাকে ডিটেলস ব্যাপারগুলো বলবো, এবার মন দিয়ে শুনবে, শেষে কোশ্চেন করবে বুঝতে না পারলে। আচ্ছা, এবার আমি এটা বোঝাবার আগে তোমাকে একটা ছোট্ট জিনিস বলবো, এটার থেকে একটু আলাদা। এই জায়গাটা এখানে হোল্ড করে বা এখানে রেখে দিয়ে আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে, এখানে একটা আমি তড়িৎমোক্ষণ নল নিয়েছি। তড়িৎমোক্ষণ নলটা একদম স্টার্টিংয়ে বলেছি তড়িৎমোক্ষণ নল কি। একটা তড়িৎমোক্ষণ নলকে এইভাবে নেওয়া হয়েছে, তাকে ব্যাটারির সাথে যুক্ত করেছি, পজিটিভ নেগেটিভ। আর এখানে হাইড্রোজেন গ্যাস নিয়েছি, খুব অল্প পরিমাণে হাইড্রোজেন গ্যাস, নিম্ন চাপে হাইড্রোজেন গ্যাস। এবার এখানে হাই ভোল্টেজ কারেন্ট যখন দেব, তখন এই হাইড্রোজেন গ্যাসটার মধ্যে যে হাইড্রোজেন পরমাণু আছে,
সেই হাইড্রোজেন পরমাণুগুলো উত্তেজিত অবস্থায় যাবে, এক্সাইটেড স্টেটে চলে যাবে, দিয়ে সেইখান থেকে একটা রশ্মি নির্গত হবে। সেই রশ্মিটা নীল রঙের একটা রশ্মি, এই নীল রঙের রশ্মি নির্গত হবে। অনেক বইতে নীল রঙের কথাটা বলেছে বলে আমি নীল রং বলছি। নীল রঙের একটা রশ্মি নির্গত হবে, এক্সাইটেড স্টেটে যদি যায়, সেই রশ্মিটা ভেবে নাও বেরোচ্ছে, আর এখানে যদি একটা প্রিজম রেখে দিই আমি, সেই প্রিজমের মধ্যে দিয়ে যখন এই রশ্মিটা বেরোবে, তখন চারটে রঙের লাইন পাবো। তার মধ্যে একটা লাল রঙের হয়, আমি লাল রঙের দেখাচ্ছি। এখানে একটা পটি রেখেছি আমি, সেই পটিটাকে এরকম ভাবে রাখলাম। এটা একটা পটি আছে, পর্দা আছে, সেই পর্দার মধ্যে প্রথমে একটা লাল রঙের লাইন পেলে ভেবে নাও, তারপরে আরেকটা তুমি কালারের লাইট পাবে, সেটা ভেবে নাও গ্রিন কালারে। এবার আমার কাছে গ্রিনটা নেই, গ্রিন নেই, এখন ব্লু দিয়ে দেখাই। ভেবে নাও আর একটা লাইন পাবে, ভেবে নাও গ্রিন কালার। আর একটা ভেবে নাও লাইন পাবে, সেটা হচ্ছে ব্লুইশ গ্রিন কালার। কিছু বইতে ব্লু বলেছে। আর একটা লাইন পাবে তুমি ভায়োলেট কালারের একটা লাইন পাবে। এবার এই পটিটাকে বলা হয় স্পেকট্রাম, বা একে বলা হয় অ্যাটমিক স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রাম, যাকে পারমাণবিক বর্ণালী বলা হয়, বা আরেকটা নাম আছে লাইন স্পেকট্রাম, রেখা বর্ণালী, লাইন স্পেকট্রাম। এবার এইটাকে যদি এরকম ভাবে তুমি রাখবে, এইরকম ভাবে পটিটাকে যদি রাখো, তাহলে এই রেড কালারের লাইনটা পাবে। তুমি বইতে দেখবে কোনো একটা জায়গায় এরকম একটা ছবি দেওয়া আছে, এটা রেড কালার, এটা গ্রিন, এটা ব্লুইশ গ্রিন, এটা ভায়োলেট, এটা রেড, এটা গ্রিন, এটা ব্লুইশ গ্রিন, নীলাভ সবুজ, আর এটা ভায়োলেট। এই রেখাটা পাবে বর্ণালী। কার ক্ষেত্রে পাওয়া যায়? হাইড্রোজেনের ক্ষেত্রে চারটে লাইন পাওয়া যায়, লাইন স্পেকট্রাম বলে। এইরকম ভাবে ছবিটা পাবে বইতে। এই দেখো, লাল, সবুজ, নীলাভ সবুজ, নীল আর বেগুনি, এরকম বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত লাইন পাবে, এই মোটা মোটা লাইন পাবে। আর এই মাঝের অঞ্চলগুলো কালো থাকে, এই বইতে কালো দেয়নি, অন্য একটা কালার দিয়েছে, কালো থাকে। ঠিক আছে, এই হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি এই চারটে লাইন তুমি পাবে। এবার এই লাইনটা কি বোঝায় দেখো, এই লাইনটা এক একটা শক্তি স্তরকে বোঝায়। শক্তি স্তর, এটা একটু ভালো করে বোঝাই তোমাকে। না, এই যে আমি স্পেকট্রাম পরবর্তীকালে ডিটেলসে পড়াবো, বর্ণালীটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু জানা দরকার আছে, একটু আমি বলে দেবো, আউট অফ সিলেবাসগুলো বলে দেবো। এই যে এইখানে যেমন প্রয়োজন হচ্ছে, এই যে চারটে রেখা পেলাম, এছাড়া আরও অনেক রেখা পাওয়া যায় হাইড্রোজেনের ক্ষেত্রে, আরও অনেক রেখা পাওয়া যায়, সেগুলো নিয়ে পরে আমি ডিসকাস করব, কিন্তু সেগুলো চোখে দেখা যায় না। এই চারটে লাইন চোখে দেখা যায়। এবার হাইড্রোজেনকে উত্তেজিত করলে এই চারটে লাইন পাবো। এই যে বর্ণগুলো পেলাম, লাল রং পেলাম, বা নীল রং পেলাম, বা সবুজ বা বেগুনি পেলাম। এবার আমার কথা হচ্ছে যে আমরা কোনো বর্ণকে দেখি কেন? কোনো বর্ণকে লাল, যেমন লাল বর্ণকে লাল দেখছি, বা নীল বর্ণকে নীল দেখছি। এই নীল বর্ণ বা লাল বর্ণ দেখার কারণটা কি? তোমরা ফিজিক্সে পড়েছো যে কোনো রং সেই কালারের হয় কেন, জানা আছে তো এটা? কি জানা আছে একটু বলো দেখি। হ্যাঁ, একদম ঠিক আছে। বেসিক নলেজটা একদমই ঠিক আছে, যে যদি কোনো সূর্যরশ্মি এখানে এই লাল পেনটার ওপরে পড়ছে, একটা সূর্যরশ্মি লাল পেনটার ওপরে যদি পড়ে, তাহলে
তোমাদের থিওরি অনুযায়ী বা যে থিওরিটা আমরা পড়েছি সেই রশ্মিটা ভেনা পড়লো। এবার এই রশ্মিটা সাদা রশ্মি যদি হয় তাহলে সাদা রশ্মির মধ্যে তো সমস্ত বর্ণের রশ্মি ঢুকে আছে। তাহলে কি হবে, এই এই পেনটা ওই সাদা রশ্মির সমস্ত রশ্মিকে সে শোষণ করে নিচ্ছে, সমস্ত বর্ণের রশ্মিকে শোষণ করছে। একটা বর্ণকে সে শোষণ করতে পারছে না, সেটাকে সে প্রতিফলিত করছে, রিফ্লেক্ট করে দিচ্ছে, সেটা লাল বর্ণ। যেমন এইখানে এই পেনটার সবুজ রং আছে, সেই সবুজ রংটা কি হচ্ছে, সমস্ত রশ্মিকে সে শোষণ করছে, সমস্ত বর্ণের রশ্মিকে শোষণ করছে। সেই সবুজ রঙের রশ্মিটা যেটা সেই পার্টিকুলার বর্ণের রশ্মিকে সে শোষণ করছে না, তাকে প্রতিফলিত করছে। এইটা হচ্ছে তোমার একদম বেসিক একটা নলেজ, কিন্তু এটা কমপ্লিট নলেজ নয়। এখন তুমি ভেবে নাও একটা বস্তুর ওপর যখন রশ্মি পড়ে, ভেবে না এই বস্তুটার উপর রশ্মি এসে পড়ছে, লাইট এসে পড়ছে, সানলাইট এসে পড়ছে। সেই সানলাইটের মধ্যে যে রশ্মি আছে সেই রশ্মির কিন্তু আবার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে। আমি আগে বলেছি তরঙ্গ দৈর্ঘ্য আছে বা কম্পাঙ্ক আছে। তড়িৎচুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রে বলেছি যে সূর্য রশ্মিতে অনেকগুলো রশ্মি থাকে, যেমন এক্স রশ্মি, গামা রশ্মি, তারপর আইআর রশ্মি, দৃশ্যমান রশ্মি, ইউভি রশ্মি, এই সমস্ত রশ্মি, গামা রশ্মি, কসমিক রশ্মি, সমস্ত রশ্মি এর মধ্যে আছে। সেই রশ্মিগুলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। সেই তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী যদি সাজাই তাহলে একটা বর্ণালী পাই, তাকে বলা হয় তড়িৎচুম্বকীয় বর্ণালী। এখন আমি একটু আর ডিটেলসে বলছি। ভেবে নাও এই লাল পেনটা যেটা আছে সেখানে সানলাইটটা এসে পড়লো, তাহলে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি এর মধ্যে পড়ছে, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি এর মধ্যে পড়ছে। এই মেটেরিয়ালটার ভেতরে যদি তুমি যাও, ডিটেলসে যদি এই মেটেরিয়ালের ভেতরে যাও, তাহলে শেষ পর্যন্ত তুমি কি পাবে এই মেটেরিয়ালের মধ্যে বলো? শেষে যদি যাই, বলো। কঠিন বস্তু কণা পাবে। আরো ভেতরে যাও, ওই কণার ভেতরে আরো যাও 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 যাও, বলো। পরমাণু পাবে, একদম ঠিক, অণু পরমাণু পাবে। সেই পরমাণুর ভেতরে গেলে কি পাবে তুমি? নিউক্লিয়াস, ইলেকট্রন মহল, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইসব পাবে, মানে ইলেকট্রন পাবে। ভেবে নাও, সাপোজ ভেবে নাও এর ভেতরে গিয়ে তুমি দেখলে যে কি এখানে নিউক্লিয়াস আছে আর বিভিন্ন কক্ষে ইলেকট্রন আছে, তাই না? সাপোজ ভাবো যে একটা এই একদম গ্রাউন্ড লেভেলে ভূমিস্তরে, ভূমিস্তর মানে প্রথম কক্ষ, ভূমিস্তরে যেখানে মানে একদম শক্তি দেওয়া হয়নি, এবং সুস্থায়ী অবস্থায় আছে, সেখানে একটা ইলেকট্রন আছে, এখানে মানে একটা ইলেকট্রন আছে। এই রশ্মিটা, সানলাইটটা যখন এই ইলেকট্রনের ওপর পড়বে, তাহলে নির্দিষ্ট শক্তির একটা রশ্মি পড়বে। নির্দিষ্ট শক্তি মানে কি? ই সমান আমরা জানি, ই সমান এইচ নিউ, এটা প্ল্যাঙ্কের সমীকরণ থেকে আমরা জানি, বা ই সমান এইচ সি বাই ল্যামডা, এটাও আমরা জানি। এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত বা নির্দিষ্ট কম্পাঙ্কযুক্ত একটা শক্তি, নির্দিষ্ট এনার্জি শক্তি এখানে পড়ছে। সেই ইলেকট্রনটা সেই শক্তিটাকে শোষণ করবে, বা সেই তরঙ্গ দৈর্ঘ্য রশ্মিটাকে শোষণ করবে। সে কি করবে, এক্সাইটেড স্টেটে যাবে, এখান থেকে জাম্প করে হায়ার এনার্জি স্টেটে যাবে। তাহলে নির্দিষ্ট শক্তির সে রশ্মি শোষণ করলো, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি সে শোষণ করলো, আর ভূমিস্তর থেকে উত্তেজিত অবস্থায় গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাবে, শক্তি শোষণ হবে বলে। এবার এই ইলেকট্রনটা যখন শক্তি বর্জন করে গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে, তখন সেই শক্তিটাকে সে বর্জন করবে। কিসের আকারে শক্তি বর্জন করবে? কম্পাঙ্কের আকারে বা তরঙ্গ দৈর্ঘ্যের আকারে, তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের আকারে সে শক্তি বর্জন করবে। এই যে বর্ণটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্য যার সাথে মিলে যাবে, যার সাথে মানে যে বর্ণের রশ্মির সাথে মিলে যাবে, সেই বর্ণটাকেই তুমি দেখতে পারবে। এটা যেমন লাল রঙের বর্ণ, লাল বর্ণ, তার মানে এর তরঙ্গ দৈর্ঘ্যই 6000 থেকে 7000-এর মধ্যে হয়, 6800 না 6700 থেকে 800-র মধ্যে হয়, এই বর্ণটা হয়। এই দেখো এখানে তোমার দেওয়া আছে, দেখো এখানে 6000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম, এইটা তার মাঝামাঝি একটা বর্ণ আছে। তার মানে 6800-র কাছাকাছি বা 700-র কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি তুমি এইখানে পাবে, যদি লাল হয়। সবুজ হলে
তার 4050 থেকে 5000-এর মধ্যে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তার মানে এইটা হচ্ছে ভেতরের ব্যাপার, যেখানে ইলেকট্রনের স্থানান্তর আছে। এই কথাটা লিখে রাখো, ইলেকট্রনের স্থানান্তর, ট্রানজিশন অফ ইলেকট্রন, ট্রানজিশন অফ ইলেকট্রন। এই ইলেকট্রনের স্থানান্তরের জন্য কিন্তু তুমি বর্ণ দেখতে পাও, মনে থাকবে। এটা তোমাকে বলে রাখলাম, পরবর্তীকালে আবার ডিটেলসে আমি যাব, আমরা বর্ণালী নিয়ে যখন পড়বো। তাও বর্ণালীর বেসিক নলেজটা তোমাকে কিন্তু বলে দিলাম আমি, একটা বর্ণ দেখি বা স্পেকট্রাম পাই কেন, এইটা হয়ে গেল বর্ণালীর কারণ। এখন এই যে আমি এত গল্প তোমাকে শোনালাম, এই গল্পের পেছনে কারণটা কি? এই গল্পের পেছনে কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে আরেকটা নির্দিষ্ট শক্তি স্তরে যদি যাই, লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যদি তুমি যাও, তাহলে কি হবে, একটা শক্তি সে শোষণ করবে, আর সেই শক্তিটাকে শোষণ করবে, তারপর এক্সাইটেড স্টেটে চলে যাবার পর যখন আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে, তখন সে শক্তি বর্জন করবে তরঙ্গের আকারে, সেটা যে বর্ণের হবে সেই বর্ণটা দেখতে পারবো। এর আগে যে নলেজটা বললে সেইটাও দেখো, এটা সব শোষণ করে নেয়, একটা বিকিরণ করে, সেই বর্ণটা দেখতে পাই। একে বলা হয় পরিপূরক বর্ণ, যেটা সে শোষণ করে তার পরিপূরক বর্ণকে সে ছেড়ে দেয়, কমপ্লিমেন্টারি কালারটাকে সে ছেড়ে দেয়, বা তরঙ্গ দৈর্ঘ্যটাকে ছেড়ে দেয়, বা এনার্জিটাকে ছেড়ে দেয়, সেই জন্য আমরা দেখতে পাই। এবার দেখো, এই এক একটা লাইন যেটা পেয়েছি, 4টে লাইন পেয়েছি হাইড্রোজেনের ক্ষেত্রে বলছি। এবার অন্য অ্যাটম যদি নাও, ভেবে নাও তুমি নাইট্রোজেন নিয়েছো বা ভেবে নাও সোডিয়াম নিয়েছো, তাহলে আলাদা আলাদা তুমি লাইন পাবে। কারণ কি, তাদের এনার্জি লেভেলগুলো আলাদা আলাদা। এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে যে এনার্জি লেভেলের গ্যাপ আছে, প্রথম কক্ষের সাথে দ্বিতীয় কক্ষ বা দ্বিতীয়র সাথে তৃতীয় কক্ষ, এই এনার্জি গ্যাপটা না সোডিয়ামের ক্ষেত্রে বা হাইড্রোজেন ছাড়া যেগুলো নাইট্রোজেন, হ্যাঁ, তারপরে বেরিলিয়াম, বোরন, ওদের ক্ষেত্রে আলাদা আলাদা এনার্জি লেভেল আছে, এনার্জি যে গ্যাপটা আছে আলাদা আলাদা আছে, ঠিক আছে, সেটা নির্দিষ্ট একটা মান আছে। তাহলে এই এনার্জি যদি আলাদা থাকে, তাহলে বিভিন্ন এনার্জি সে শোষণ করবে, বিভিন্ন এনার্জি সে বিকিরণ করবে। এখন এই লাইনগুলোকে আমরা বলি শক্তি স্তর, বললাম না, এনার্জি লেভেল বলে। এনার্জি লেভেল, এই এনার্জি লেভেল এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায়। এগুলোকে মুখ্য এনার্জি লেভেল বা মুখ্য শক্তি স্তর বলা হয়। এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কথাটা বলছি, সেই মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা একে বলা হয় মুখ্য কোয়ান্টাম স্তর, মুখ্য প্রিন্সিপাল এনার্জি লেভেলও বলা হয়। বোরের মতবাদ অনুযায়ী নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্বে যে ইলেকট্রনগুলো অবস্থিত আছে, এক একটা শক্তি স্তরকে সে নির্ণয় করে, নির্দেশ করে। যেমন মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে ডিনোট করা হয় স্মল এন দিয়ে, মনে আছে বলেছিলাম, স্মল এন দিয়ে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবার মুখ্য কোয়ান্টাম সংখ্যা ডিটেলসে বলছি তোমাকে। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে স্মল এন দিয়ে চিহ্নিত করা হয়। আর নিউক্লিয়াস থেকে তুমি যত দূরে যাবে, ভেবে নাও এটা নিউক্লিয়াস, এটা ভেবে নাও প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, চতুর্থ কক্ষ, এরকম ভাবে ডট ডট করে যাচ্ছে, আমি পুরো গোল করিনি। তাহলে এই যে এইগুলোকে বলা হয় মুখ্য শক্তি স্তর বা মুখ্য কোয়ান্টাম স্তর বা প্রিন্সিপাল কোয়ান্টাম স্তর। এইগুলো যেমন ভেবে নাও, এইটা এন এর মান 1, প্রথম শক্তি স্তর, মুখ্য শক্তি স্তর। এটা এন এর মান 2, এটা এন এর মান 3, এটা এন এর মান 4। এন কখনোই শূন্য হবে না বা ভগ্নাংশ হবে না, বলেছিলাম, মনে আছে? ভগ্নাংশ হবে না। এবার এই যে এগুলোকে বলা হয় কক্ষ, এগুলোকে বলা হয় সেল। যেমন প্রথম এন এর মান 1 হলে সেটাকে বলা হয় কে কক্ষ, এন এর মান 2 হলে তাকে বলা হয় এল কক্ষ, এন এর মান 3 হলে তাকে বলা হয় এম কক্ষ, আর এন এর মান 4 হলে তাকে বলা হয় এন কক্ষ। এরকম ভাবে আছে, এন এর পর আছে এন ও, এন এর মান 5 হলে ও, পি, কিউ, আর, এরকম ডট ডট করে যাবে। তাহলে আমরা যে প্রথম ইলেকট্রনের অবস্থান বলছি,
ইলেকট্রনের অবস্থান বলছি, সেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটাকে অ্যাকচুয়ালি বলছি। মাধ্যমিক লেভেলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা পর্যন্তই আমরা জানতাম যে বিভিন্ন কক্ষে থাকে স্যার, সেটা হচ্ছে কে এল এম এন, নিউক্লিয়াস থেকে বিভিন্ন দূরত্ব অনুযায়ী থাকে। এগুলো মুখ্য শক্তি স্তরগুলোকে এই কে এল এম এন এই এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্ন দ্বারা আমরা ডিনোট করি মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মান থেকে আমরা কিন্তু এই মানগুলো পাই। যেমন আর কি কি জানতে পাই, না তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে একটা ইলেকট্রন এন ইকুয়ালস টু 2 আছে আর একটা ইলেকট্রন এন ইকুয়ালস টু 4 আছে, তাহলে কার শক্তি বেশি আছে যদি জিজ্ঞাসা করে, তাহলে কি বলবে? কোন কোন মুখ্য শক্তি স্তরটা বেশি, কোন ইলেকট্রনের শক্তিটা বেশি, এন ইকুয়ালস টু 2 না এন ইকুয়ালস টু 4? এন ইকুয়ালস টু 4। তার মানে তুমি মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি জানো, তাহলে শক্তি জানতে পারবে ওই লেভেলের বা ওই ইলেকট্রনটা যে লেভেলে আছে। তার মানে যত তোমার এন এর মান বাড়বে, যেমন হয়ে নাও এটা কে সেলের এনার্জি, এখানে এন ইকুয়ালস টু 1। আবার একটা এনার্জি বলছি এল সেলের এনার্জি, এখানে এন ইকুয়ালস টু 2। আর একটা এনার্জি হয়েছে এন ইকুয়ালস টু 3। তাহলে এই যত দূরত্ব বাড়বে, নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে, তত কি শক্তি বাড়তে বাড়তে যাবে। তাহলে মুখ্য শক্তি স্তর জানলে বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তুমি যদি জানো, তাহলে তুমি কি জানবে? ওই ওই সেলটার বা ওই স্তরটার বা ওই স্তরে যে ইলেকট্রন আছে তার শক্তি জানতে পারবে, শক্তি বৃদ্ধি পায়। আর কি জানতে পারবে? দেখো, নিউক্লিয়াস থেকে দূরত্ব জানতে পারবে, তাই না? এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় একটি ইলেকট্রন এন ইকুয়ালস টু 1 আছে আর একটি ইলেকট্রন এন ইকুয়ালস টু 3 আছে, তাহলে নিউক্লিয়াস থেকে কে বেশি দূরে আছে? এন ইকুয়ালস টু 3 দূরে আছে। অর্থাৎ আর গুলোও তুমি জানতে পারবে, আর এন ইকুয়ালস টু 1, আর কে, আর এল এন ইকুয়ালস টু 2, আর এম আর এম এন ইকুয়ালস টু 3 ডট 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 করে যাবে। তাহলে দূরত্ব বলতে পারবে। আর একটা জিনিস কি বলতে পারবে, দেখো এটা যদি আমি কমপ্লিট সেল করে দিই এরকম, তাহলে সেলগুলোর সাইজ বলতে পারবে না? সেলগুলোর সাইজ বা কক্ষপথগুলোর সাইজ বলতে পারবে। যেমন একটা ইলেকট্রন এন ইকুয়ালস টু 4 আছে বা এন সেলে আছে, এন কক্ষে আছে, তার সাইজ, তার আকার। আর একটা ইলেকট্রন আছে এন ইকুয়ালস টু 2 অর্থাৎ এল সেলে আছে, তার আকার, কার আকার বড় হবে? এন ইকুয়ালস টু 4 এর আকার বড় হবে না এন ইকুয়ালস টু 2 এর আকার বড় হবে? এন ইকুয়ালস টু 4 এর আকার বড় হবে। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা এই সমস্ত জিনিস জানতে পারি। আরেকটা জিনিস জানতে পারি যেটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে, সেটা তোমরাও মাধ্যমিক লেভেলে পড়েছো, সেটা হচ্ছে যেমন প্রত্যেকটা কক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা তুমি জানতে পারো, তাই না? মনে আছে তো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা? ফর্মুলাটা কি ছিল? 2n স্কোয়ার। 2n স্কোয়ার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার জন্য। সাপোজ ভেবে নাও তোমার একটা ইলেকট্রন n ইকুয়ালস টু 1 আছে, অর্থাৎ কে সেলে আছে, সে কে কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 ইন্টু 1 স্কোয়ার, দুটো হবে। একটা ইলেকট্রন ভেবে নাও এল সেলে আছে, n ইকুয়ালস টু 2 আছে, তাহলে তার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 2 স্কোয়ার হবে, 8টা হবে। একটা ইলেকট্রন ভেবে নাও এম সেলে আছে, n ইকুয়ালস টু 3 আছে, তার ইলেকট্রন সংখ্যা কত হবে? 18টা। একটা ইলেকট্রন এন সেলে আছে, n ইকুয়ালস টু 4 আছে, 2 ইন্টু 4 স্কোয়ার, কটা ইলেকট্রন হবে? 32টা। অর্থাৎ এন এর ভ্যালু থেকে কিন্তু আমি
ইলেকট্রন সংখ্যা বলতে পারবো, সেই কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বলতে পারবো। আর একটা কোশ্চেন করি, ভেবে না একটা ইলেকট্রন n=5 এ আছে, অর্থাৎ ও সেলে আছে, ও MnO, ও সেলে যেটা আছে, ও কক্ষে আছে, তার ইলেকট্রন সংখ্যা কত হবে? 50। এইখানেই রং হয়ে যাবে। হ্যাঁ, এইখানে লিমিটেশন আছে, এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলার লিমিটেশন বা এই ফর্মুলার সীমাবদ্ধতাটা কি, যে কক্ষের সংখ্যা বা এন এর সংখ্যা যতই হোক না কেন, একটা কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন হবে 32। অর্থাৎ এখানে এই ফর্মুলাটা চলবে না, 2x5² = 50, এইটা চলবে না। কত থাকতে পারে একটা ইলেকট্রন, একটা কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন? 32। এইটা হচ্ছে এই ফর্মুলার সীমাবদ্ধতা, অর্থাৎ যে কোনো কক্ষে তোমার 32-এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ঠিক আছে, এটা মনে রাখবে তুমি। তাহলে এই সমস্ত জিনিস তুমি মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে পাবে বা মুখ্য শক্তি স্তর থেকে পাবে, অর্থাৎ এন এর ভ্যালু জানলে পাবে। অর্থাৎ তুমি এখন কি জানলে, একটু আগে বললে যে স্যার নিউক্লিয়াসের চারিপাশে যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে সেইখানে ইলেকট্রন থাকে। এটা হচ্ছে তোমার ওই ভারত দেশে থাকার মতো। ক্লিয়ার হলো? এবার কোনো কোশ্চেন থাকলে আমাকে করো। কথাটা আমি এরপরে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে কক্ষের মধ্যে, অর্থাৎ কক্ষ তো জেনে গেলাম ইলেকট্রন থাকে, সেখানে কোথায় থাকে আমি বলে দিয়েছি, কিন্তু সেটা কিভাবে আসছে দেখো আমি বলছি। এই যে ছবিটা দেখালাম তোমাকে, এই ছবিটা দেখানোর কারণটা বুঝে নাও। এবার আমি যখন একটা মাইক্রোস্কোপে দেখছি তখন এরকম ভাবে 4টে লাইন দেখতে পাচ্ছি, হাইড্রোজেনের ক্ষেত্রে বা অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে এরকম একটা লাইন দেখতে পারবো। আর এই লাইনগুলোকে কি বললাম? শক্তি স্তর বলে বা এনার্জি লেভেল বলে বা মুখ্য শক্তি স্তর বলে। অর্থাৎ এইগুলোকে বোঝাতে গেলে কোন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে? আমার মুখ্য কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে। কিন্তু তুমি যখন ফাইন মাইক্রোস্কোপ, শক্তিশালী মাইক্রোস্কোপের সাহায্যে দেখবে, তখন দূর থেকে মনে হবে যে এই লাইনগুলো একটা, কিন্তু ভেতরে গিয়ে কি দেখবে? অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আছে। এখানে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আছে। এবার কটা রেখা আছে সেটা আমি পরে যাচ্ছি। আমি এখন এখানে 3টে করে দাগ দিয়েছি, তার মানে 3টে করে রেখা আছে, এটা মানে নয়। এখানে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আছে, যেটা বোঝাতে চাইছি। অর্থাৎ এইটা দেখে মনে হলে একটা এনার্জি লেভেল, কিন্তু ভেতরে গিয়ে কি দেখছি এখানে? যে একটা এনার্জি লেভেল নয়, এই এনার্জি লেভেলের ভেতরে আবার এনার্জি লেভেল আছে। এগুলোকে বলা হয় সাব এনার্জি লেভেল। সাব এনার্জি লেভেল অর্থাৎ গৌণ শক্তি স্তর আছে। গৌণ শক্তি স্তর আছে। এই যে গৌণ শক্তি স্তর, একে বোঝাবার জন্য আমাকে একটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে, হেল্প নিতে হবে। সেই কোয়ান্টাম সংখ্যাটার নাম কি? গৌণ কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এর হেল্প নিতে হবে। কারণ দেখে মনে হচ্ছে যে একটা একটা শক্তি স্তর আছে, কিন্তু ভেতরে গিয়ে দেখছি কি আরো অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম শক্তি স্তর। অর্থাৎ দেখে মনে হচ্ছে এটা একটা কক্ষ, তো সেই কক্ষের ভেতরে ভেবে না আর একটা কক্ষ এরকম ভাবে জড়িয়ে আছে। এই কক্ষের ভেতরে ভেবে না 2টো কক্ষ বা 3টে কক্ষ এরকম ভাবে জড়িয়ে আছে। সেটা দেখে মনে হচ্ছে একটা কক্ষ। সেইটাকে ব্যাখ্যা করার জন্য আর একটা আমাকে কোয়ান্টাম সংখ্যার হেল্প নিতে হয়। অর্থাৎ পরমাণুর ইলেকট্রনের প্রতিটি মুখ্য শক্তি স্তরে কতগুলো গৌণ শক্তি স্তর নিয়ে গঠিত। সেই গৌণ শক্তি স্তরকে উপশক্তি স্তরও বলা হয় বা উপকক্ষ বলে। কি বলে? উপকক্ষ, সাবসেল। সেই উপকক্ষ বা গৌণ শক্তি স্তরকে ব্যাখ্যা দেওয়ার জন্য আরেকটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়, সেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। সেই গৌণ কোয়ান্টাম সংখ্যা
বলো। লাইন স্পেকট্রামে ওগুলো মাঝেরগুলো সব ফাঁকা। মাঝেরগুলো সব কালো, হ্যাঁ লাইন স্পেকট্রাম সেই জন্য বলে কারণ মাঝে কোনো রকমের বর্ণ নেই, মাঝে কোনো রকম কালার নেই। এটা যদি পুরোটা কালো করে দিই তাহলে তুমি কটা লাইন দেখতে পারবে, তাই না? তাহলে এইটা সেই লাইনগুলোকে লাইন স্পেকট্রাম নাম দেওয়া হয়েছে। আর এমনি নর্মাল বর্ণালী যেগুলো হয়, আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না, সেইখানে দেখবে একটা রং শেষ হয় আবার একটা রং শুরু হয়, আবার একটা রং শেষ হয় আবার একটা রং শুরু হয়, যেটা ভিবজিওর বলে, সেইটাকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম বা ওকে নর্মাল বর্ণালী বলা হয়। হ্যাঁ ঠিক আছে। এবার আমি যেটা বলছিলাম, এবার গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। আচ্ছা, এই উপকক্ষর আকারটা কিন্তু বৃত্তাকারও হতে পারে বা উপবৃত্তাকারও হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে বা ইলিপ্টিক্যাল হতে পারে। বোর কিন্তু যে কক্ষের কথা বলেছে সেই কক্ষটা শুধু স্ফেরিক্যাল, বৃত্তাকার কক্ষের কথাই বলেছে বোর। কিন্তু আমরা জানতে পারবো, এটা সমারফিল্ড বলেছেন, উপকক্ষের বা সাবসেলের আকার বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। এই সাবসেল বা উপকক্ষকে বা সাব এনার্জি লেভেলকে ব্যাখ্যা করার জন্য গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হচ্ছে, যাকে স্মল এল দ্বারা চিহ্নিত করা হয়। স্মল এল, তুমি যেরকম ভাবে এল লেখো, কেউ যদি এল এরকম লেখো তাহলে এরকম, কেউ যদি এল এরকম লেখো তাহলে এরকম, কেউ যদি এরকম ভাবে লেখো, আমি এরকম ভাবে এল লিখেছি, স্মল এল দ্বারা চিহ্নিত করা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা। বা একে অনেকগুলো নাম বলেছি, দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এবার এই যে উপশক্তি স্তর বা উপকক্ষগুলো আছে, যে একটা এনার্জি লেভেলের আন্ডারে যে আরো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম এনার্জি লেভেল আছে, তাদের মধ্যে কিন্তু শক্তির পার্থক্য সামান্য। দুটো গৌণ গৌণ মানে উপকক্ষ যেটা আছে একটার ভেতরে, যে দুটো বা তিনটে, তাদের যে শক্তির পার্থক্য এত বেশি কম যে মনে হয় যে এরা একই শক্তি স্তর। অর্থাৎ মুখ্য কক্ষের অন্তর্গত বৃত্তাকার এবং উপবৃত্তাকার উপকক্ষগুলোকে এল অক্ষর দ্বারা প্রকাশ করা হয় বা গৌণ কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। আর এই এল এর মান নির্দিষ্ট একটা মান আছে, প্রতিটি এল এর একটি নির্দিষ্ট মান আছে এবং এটি নির্দিষ্ট উপকক্ষকে চিহ্নিত করে। যেমন আমি যদি বলি এন কাকে চিহ্নিত করে, এন কাকে প্রকাশ করে, কক্ষকে প্রকাশ করে। আর এল কাকে প্রকাশ করে বলো, উপকক্ষকে প্রকাশ করে। এন দ্বারা আমরা জানবো কক্ষ আর এল দ্বারা জানবো উপকক্ষ। এবার যে লাইনটা বলছি খাতায় লেখো, কোন কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন হলে ওই কক্ষের অন্তর্গত মোট উপকক্ষের সংখ্যা হবে এন সংখ্যক। কি বললাম? কোন কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন হলে তার অন্তর্গত, সেই কক্ষের অন্তর্গত মোট উপকক্ষ সংখ্যা কত হবে? মোট উপকক্ষের সংখ্যা এন সংখ্যক হবে। অর্থাৎ পরের পাতায় লিখছি, তোমরাও খাতায় লিখবে কিন্তু এই জায়গাগুলো, এখনই অনেকগুলো কোশ্চেন করব আমি, তাই ভালো করে লিখে নেবে। যেমন ভেবে না, আমি তোমাকে বোঝাবার জন্য বলছি যে এন এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 2। তাহলে এটা তো কে সেল, এই এল সেল, তাহলে এর অন্তর্গত কটা গৌণ কোয়ান্টাম সংখ্যা পাবো? এল এর মান কত হবে? কটা মান পাবো? এন সংখ্যক বলেছি, মানে দুটি মান পাবে, দুটি মান। এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে কটা এল পাবে? এল এর মান কটা পাবে? তিনটি পাবে। এন
মানে এম এর ভেতরে কটা উপকক্ষ আছে? এম কক্ষের ভেতরে কটা উপকক্ষ আছে? 3টে উপকক্ষ আছে। এগুলো সব উপকক্ষের সংখ্যা, উপকক্ষের সংখ্যা এগুলো। হ্যাঁ, উপকক্ষের সংখ্যা। এন এর ভ্যালু যদি তোমার 1 হয় তাহলে কটা উপকক্ষ আছে তার ভেতরে? একটি পাবে। অর্থাৎ এন যে অর্থাৎ কে যে কক্ষটা আছে সেই কক্ষে একটাই কক্ষ, সেটাই উপকক্ষ, সেটাই কক্ষ। আর এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে তার ভেতরে কটা উপকক্ষ পাবে? উপকক্ষের সংখ্যা কটা হবে? ঠিক আছে, ওইটা বোঝাবার জন্য। এবার দ্বিতীয় লাইন বলছি দেখো, এবং এই এল এর মান, এল এর একটা মান আছে, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে। পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে 0 থেকে n এর পর্যন্ত পূর্ণ সংখ্যা। অর্থাৎ আরো ডিটেলসে বলছি, সাপোজ আমি বলছি n এর মান যদি 2 হয়, l এর দুটো মান পাবে। কি কি মান পাবে? একটা পাবে 0 আর একটা পাবে 1। এগুলো হচ্ছে মান। কি বলেছি? 0 থেকে n-1 পর্যন্ত পাবে। এটা ভালো করে বোঝো, তাহলে বুঝে যাবে। n এর ভ্যালু যদি 3 হবে তাহলে l এর কটা মান পাবো? 3টে পাবো। কি কি পাবো মান? 0, 1, 2 থেকে বলেছি দেখো, 0 to n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 পাবে আর n-1 এর মধ্যে যে মাঝের সংখ্যাগুলো হবে সব। যেমন n এর ভ্যালু যদি 4 হয় তাহলে l এর কটা মান পাবে? 4 কেন পাবে আবার? n-1 বলছি। তাহলে 0 একটা মান পেলে, 1 একটা মান পেলে, 2 একটা মান পেলে, আর 3 একটা মান পাবে। অর্থাৎ এই যে n এর ভ্যালু তার থেকে 1 কম পাবে। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি পাবে? l এর কটা মান পাবে? 0, একটাই মান পাবে। এবার ভালো করে বোঝো আমি যেটা বলতে চাইছি, যে একটা হচ্ছে কতগুলো মান পাবো আর কি কি মান পাবো। একটা হচ্ছে কতগুলো, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার যদি মান n সংখ্যক হয় তাহলে n সংখ্যক l এর মান পাবে। সেটা কি কি পাবে? 0 থেকে n-1 পর্যন্ত পাবে। ক্লিয়ার হলো? সাপোজ তোমাকে বলেছি n এর ভ্যালু 5, তাহলে l এর কটা মান পাবে? আগে বলো কটা পাবে। আমি বলেছি কটা পাবে, কটা? 5টা পাবে। ভেরি গুড। এবার বলো কি কি মান পাবে? 0, 1, 2, 3, 4। ভেরি গুড। এই 5টা মান পাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে অর্থাৎ প্রথম কক্ষের ভেতরে কটা উপকক্ষ আছে? একটা। দ্বিতীয় কক্ষের ভেতরে কটা উপকক্ষ আছে? দুটো। তৃতীয় কক্ষের ভেতরে কটা উপকক্ষ আছে? 3টে। চতুর্থ কক্ষ স্তরের ভেতরে কটা কক্ষ আছে? 4টে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে আমি এতক্ষণ বলছিলাম 0টাও একটা কক্ষকে চিহ্নিত করে, 0 মানটাও একটা কক্ষকে চিহ্নিত, উপকক্ষকে চিহ্নিত করে, কক্ষ নয় উপকক্ষ। এবার যেমন দেখো, আমি তোমাকে যদি বলি n এর মান 1, তাহলে সেটা কক্ষর নামটা কি গো? বলো, সেই কক্ষের নাম কি? n এর মান 1, কক্ষের নাম কি? কে কক্ষ। n এর মান 2, তাহলে সেই কক্ষের নাম কি? l। 3 হলে কক্ষের নাম কি? m। 4 হলে কক্ষের নাম কি? n। 5 হলে কক্ষের নাম কি? o। ঠিক একই রকম ভাবে এই যে 0, 1, 2 এদেরও নাম আছে, এদেরও নাম আছে। এখানে লিখছি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা লিখবো খুব খুব গুরুত্বপূর্ণ। এটা l এর মান, আর এটা উপকক্ষের নাম। l এর মান যদি 0 হয় তাহলে সেই উপকক্ষটার নাম হচ্ছে স্মল s, s নাম আছে। 0 হলে s। যদি l এর মান 1 হয় তাহলে সেই উপকক্ষের নাম হচ্ছে p, স্মল p।
এগুলো শুনে থাকবে কোথাও না কোথাও, যদি কেউ কোনো স্যার ডিটেলসে তোমাকে একটু পড়িয়ে থাকে তাহলে জানবে। এটার নাম ডি, 2 হলে ডি, 3 হলে এফ, উপকক্ষের নাম এফ, আর 4 হলে উপকক্ষের নাম জি, 5 হলে উপকক্ষের নাম এইচ, ডট 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 ডট, এরকম ভাবে। আমার প্রয়োজন হবে এইখান পর্যন্ত। এটা ভালো করে বক্স করে রাখো। তাহলে উপকক্ষের সংখ্যা, এল এর মান দেখে উপকক্ষের নাম জানবো। তার মানে এই যে প্রথম কক্ষ নাম ছিল কে, এর ভেতরে যে উপকক্ষ আছে তার নাম কি হবে? 0 আছে, তাহলে নাম এস, এস। আর এই যে এল এর মান দুটো আছে, 0 1, তাহলে এটার নাম কি হবে আর এটার নাম কি হবে? এটার নাম হবে এস আর এটার নাম হবে পি। এটার নাম কি হবে? এস, এটার নাম পি, এটার নাম ডি, এটার নাম এস, এটার নাম পি, এটার নাম ডি, এফ। এবার দেখো একটা জিনিস তুমি ভালো করে ভাবো যে স্যার এতগুলো এসপি ডি এফ কার আন্ডারে কে আছে বুঝতে পারছি না। সেই জন্য মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আগে লিখতে হয়। এটার নাম হচ্ছে 1s, এটার নাম 2s 2p, এটার নাম হচ্ছে 3s 3p 3d, 4s 4p 4d 4f। ক্লিয়ার হচ্ছে এবার? তাহলে ভাবো একটা উপকক্ষের আন্ডারে, একটা কক্ষের আন্ডারে যে উপকক্ষগুলো আছে সেগুলো, মানে কে কক্ষের আন্ডারে 1s আছে, এল কক্ষের আন্ডারে 2s 2p আছে, এম কক্ষের আন্ডারে 3s 3p 3d আছে, এন কক্ষের আন্ডারে 4s 4p 4d 4f আছে, আর ও কক্ষের আন্ডারে কি আছে? 5s 5p 5d 5f 5g। মার্কেটে 5G চলে এসছে তো, চলে এসছে 5G ইউজ করবে না এখন, 5G চলে এসছে মার্কেটে। তাহলে এখন এগুলো অস্তিত্ব নেই কিন্তু এগুলো আছে, মানে আছে, আমাদের ইউজ হয় না। একটা কথা এখানে খুব ভালো জিনিস লিখছি, এটা লিখে রাখো, এন আর এল কে পাশাপাশি লেখা হয় সব সময়। এন আর এল কে পাশাপাশি লেখা হয়। যেমন আমি যদি বলি 2s লেখা আছে, এন এর মান কত? এখানে দেখো 2s মানে এন এর মান কত? এন আর এল বলো। এন এর মান 2, আচ্ছা এল এর মান কত? ভেরি গুড, তুমি ভালো বুঝেছো। এটা 0, এল এর মান 0, এন এর মান হচ্ছে 2, এল এর মান হচ্ছে 0। আমি যদি লিখি, আমি মানে লিখেছি এরকম 3D যদি লিখি, তাহলে এই উপকক্ষ যেটা লিখেছি 3D, এন এর মান কত আর এল এর মান কত? 2, 2। মেগা বুঝতে পেরেছি তো, সব নাম বুঝতে পেরেছি। তাহলে এই যে এল এর মানগুলো কোথা থেকে আনবে তুমি? এই ঘরটা থেকে আনবে, এই ছক থেকে। এই ছক থেকে কিন্তু আমি এটা বোঝাতে পারি না, অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, ওদেরকে অনেকক্ষণ বোঝাতে হয়, তোমরা কিন্তু সহজে বুঝে গেছো একদম। তাহলে এন আর এল এর মান পাশাপাশি লেখা হয় এরকম ভাবে আর এইরকম ভাবে উপকক্ষ। অর্থাৎ আমি কি জেনে গেলাম যে একটা কক্ষের ভেতরে উপকক্ষগুলো থাকে। এবার তোমাদের মাধ্যমিক লেভেলে পড়েছো কিনা জানি না, তুমি এরকম পড়েছো দেখবে 1s 2s, বা কেউ না কোনো কোনো স্যার বলে 2s 2p 3s 3p 3d, শুনেছো এগুলো? শুনিনি তাই তো? এইটা যেমন কে সেল, এটা এল সেল, এটা এম সেল, এখানে এন এর মান 1, এখানে এন এর মান 2, এখানে এন এর মান 3। ঠিক আছে, এটা প্রথম কক্ষের ভেতরে উপকক্ষ, এটা প্রথম কক্ষের ভেতরে দুটো উপকক্ষ, এটা প্রথম কক্ষের ভেতরে 3টে উপকক্ষ। এবার আমার কোশ্চেন হচ্ছে যে স্যার আপনি একটু আগে বললেন যে কক্ষগুলো হয় বৃত্তাকার পথ, উপকক্ষগুলো বৃত্তাকার হতে পারে আবার উপবৃত্তাকারও হতে পারে। তাহলে এখন দেখো এই যেমন কেএসএল এর আন্ডারে একটাই উপকক্ষ আছে সেটা বৃত্তাকার, কিন্তু এল কক্ষের আন্ডারে কটা উপকক্ষ আছে? দুটো উপকক্ষ আছে, একটার নাম 2s, একটার নাম 2p। তা কোনটা
কোনটা বৃত্তাকার কোনটা উপবৃত্তাকার, নাকি দুটোই বৃত্তাকার নাকি দুটোই উপবৃত্তাকার, কি করে জানবে? যেমন এম কক্ষের আন্ডারে কি আছে, 3s আছে, 3p আছে, আর 3d আছে। এই তিনটের আকার কেমন হবে, গোলাকার হবে না উপবৃত্তাকার হবে, সেটাও বলা যায়। কি করে বলছি দেখো, শর্ট ট্রিক্স বলবো, তার আগে একটু বুঝিয়ে বলি। বিজ্ঞানী কি বলছে, বিজ্ঞানী বলছেন যে একটা কক্ষের ভেতরে যে উপকক্ষগুলো থাকে তাদের মধ্যে সেই কক্ষটি বৃত্তাকার হবে যার মান মানে যার ক্ষেত্রে এল এর মান n-1 এর সমান হবে, সেটি বৃত্তাকার হবে। বাকিগুলো উপবৃত্তাকার হবে। দেখো বোঝাতে পারলাম? যার এল এর মান n-1 এর সাথে সমান হবে সেটা বৃত্তাকার হবে। যেমন আমি যদি বলি এম এর ক্ষেত্রে n এর মান কত, 3, এল এর মান কত, এখানে এল এর মান 0, এখানে এল এর মান 1, এখানে এল এর মান 2, তাহলে n-1 এর সাথে কোনটা সমান? 3D। ভেরি গুড। তাহলে 3D এর আকার কি হবে, বৃত্তাকার। বাকিগুলো কি হবে, উপবৃত্তাকার। এটা উপবৃত্তাকার। তার মানে শর্ট ট্রিক্সটা কি, লাস্টে যেটা থাকবে, যেমন দেখো এই দুটোর মধ্যে কোনটা বৃত্তাকার হবে, n-1 এর সাথে সমান, 2 - 1 মানে 1, তাহলে এইটা হচ্ছে। আচ্ছা তোমার কাছে এরকম আছে 4s, 4p, 4d, 4f, কোনটা বৃত্তাকার হবে, 4f। তাহলে 4f বৃত্তাকার হবে, বাকিগুলো উপবৃত্তাকার হবে। একটা ছবি দেখবে তোমাদের বইতে দেওয়া আছে, আমি সেই ছবিটা আঁকছি, না এইরকম ভাবে ছবিটা দেওয়া আছে, দেখো আমি দেখাচ্ছি। এই সবুজ রঙের ছবি, গোলাপি, এই যে ছবিটা আছে, তুমি দেখো এখানে ছবিতে দেখো n এর ভ্যালু যেটা 4 আর l এর ভ্যালু যেটা 3, n-1 3, তাহলে এই যে 4f সেটা বৃত্তাকার, আর বাকিগুলো দেখো উপবৃত্তাকার আছে। সেই উপবৃত্তাকারটা সবচেয়ে বেশি উপবৃত্তাকার কে, 4s। 4s থেকে 4p একটু কমছে, 4p কমছে, 4d-টা আর একটু কমেছে, 4f-টা বৃত্তাকার হয়ে গেছে। অর্থাৎ যত তোমার l এর মান বৃদ্ধি পাবে, এল এর মান যত বৃদ্ধি পাবে উপবৃত্তাকার থেকে বৃত্তাকার হবে। অর্থাৎ এটা নিউক্লিয়াস, এস যে 4s কক্ষটা আছে সেটা এরকম দেখতে, এটা 4s, একটাই লাইন হবে, হ্যাঁ 4s। এরপরে যেটা আসবে 4s এর পর যেটা 4p আসবে, এটা একটু কমে যাবে, 4p। আমার ছবিটা হয়তো বইয়ের মতো পরিষ্কার হচ্ছে না। এরপরে হবে 4d, আর 4s-টা কিরকম হবে দেখতে, সরি 4f-টা কেমন দেখতে হবে, মোটামুটি এর নিউক্লিয়াসটা সেন্টারে থাকবে, এটা 4f। তাহলে এইরকম ভাবে এবার দূর থেকে দেখে কি মনে হবে জানো, একটাই কক্ষ। সেই কক্ষটার নাম কি গো, এই কক্ষটার নাম কি, এন কক্ষ, 4 নাম্বার কক্ষ, এন কক্ষ। তাহলে এন কক্ষের আন্ডারে এরকম তোমার আছে ছবিগুলো, ঠিক আছে? এটা ছবিটা দেখিয়ে দিয়েছে একটা। এইগুলো হচ্ছে সাব এনার্জি লেভেল, অর্থাৎ 4 নাম্বার কক্ষ যেটা আছে তার আন্ডারে 4টে উপকক্ষ আছে। আর একটা জিনিস এখানে জেনে নাও, যেমন কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষের শক্তি সব থেকে বেশি কার, যত এন কক্ষে যত দূরে যাবে শক্তি বাড়বে। ঠিক একই রকম একটা মুখ্য শক্তি স্তরে আন্ডারে যে উপশক্তি স্তরগুলো থাকে, যেমন এন এস, এন পি, এন ডি,
এন এফ ডট ডট, যত তুমি এরকম ভাবে যাবে এসপিডিএফ, এস এর শক্তি সব থেকে কম, তার থেকে পি এর বেশি, পি এর থেকে ডি এর বেশি, ডি এর থেকে এফ এর বেশি। অর্থাৎ 4s 4p 4d 4f কার শক্তি বেশি? হ্যাঁ, এই দিকে শক্তিটা বাড়বে। 3s 3p 3d কার শক্তি বেশি? সব থেকে কম কার? ঠিক আছে, সব থেকে কম সব থেকে বেশি। তাহলে কক্ষের শক্তিটাও তুমি জেনে গেলে কার শক্তি বেশি কার শক্তি কম, উপশক্তি স্তরগুলোর বা উপকক্ষের। একদম লাস্ট ইনফরমেশন যেটা বলে আজকে শেষ করব ক্লাসটা, সেটা হচ্ছে না, একটা ইলেকট্রন 3D উপকক্ষে আবর্তন করছে। পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছিল কোনো একটা সালে, জয়েন্টে দিয়েছিল নাকি নিটে দিয়েছিল। একটি ইলেকট্রন 3D উপকক্ষে আবর্তন করছে, তার কৌণিক ভরবেগ কত, অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কিভাবে নির্ণয় করবে কৌণিক ভরবেগ? আমি একটু বলে দিই তোমাদের। বলো বলো। হ্যাঁ ঠিক আছে, ভালো পড়েছো। MVR, MVR সমান n ইন্টু এইচ বাই 2 পাই। এইটা, এই যে ফর্মুলা, এখানে এল এর মান নেই। দেখো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিলে এই থিওরি, এই ফর্মুলা দিয়ে হবে। গৌণ কোয়ান্টাম সংখ্যা দিলে কি হবে? গৌণ কোয়ান্টাম সংখ্যা দিলে কৌণিক ভরবেগ বার করার ফর্মুলাটা লিখে রাখো। ক্যাপিটাল এল সমান, সেটা বোল্ড হবে একটু, এই এলটা, এটাকে বলা হয় কৌণিক ভরবেগ, ক্যাপিটাল এল বোল্ড। কারণ এল সমান কক্ষ তুমি জেনে গেছো, এইটাকে বোল্ড আকারে লেখা হয়, গাঢ় লেখা হয়। কৌণিক ভরবেগ ফর্মুলা লেখো, রুট এল ইন্টু এল প্লাস 1h/2 পাই। h/2 পাইটা ব্র্যাকেটের বাইরে, রুটের বাইরে, আর এইটা ফর্মুলা। তাহলে 3D কক্ষকে যদি আবর্তন করে তাহলে কি হবে? 3Dর ক্ষেত্রে বলো, 3Dর ক্ষেত্রে এল এর মান কত? থ্রিডির ক্ষেত্রে এল এর মান কত? স্মল এল, স্মল এল কত? এই ভুল করছো, ফর্মুলা এল এর মান 0 1 2 3, উপকক্ষের নাম কি? SPDF। তাহলে ডি আছে, হ্যাঁ, এই ভুলটা করছো কেন? তাহলে তো একই রকম হয়ে গেল গো, 2। তাহলে এবার মানটা কত হবে? ক্যাপিটাল এল সমান রুট 2 ইন্টু 2 প্লাস 1 h/2 পাই। কত হবে? আগের ফর্মুলায় এন এর মান আছে, এখানে আমি বলছি উপকক্ষে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে চাইছি। উপকক্ষে, কক্ষ নয়। কক্ষ বললে দেখো তোমার 3D যেটা আছে তার কক্ষ সংখ্যা হচ্ছে 3, এন এর ভ্যালু 3। তাহলে সেটা হতে পারে, সেটা 3s-ও হতে পারে, 3p-ও হতে পারে, 3d-ও হতে পারে। এটা তো কক্ষ। আমি তার মধ্যে কারটা চেয়েছি? এই 3D উপকক্ষের ক্ষেত্রে চেয়েছি। আমি তো এম কক্ষের ক্ষেত্রে চাইনি। এম কক্ষের হলে এই ফর্মুলা। আমি চেয়েছি কি? উপকক্ষের ভেতরে চেয়েছি, 3D চেয়েছি। তাহলে ফর্মুলা কি হবে? রুট 6h/2 পাই। এটা জয়েন্ট, এই কোশ্চেনটা দেওয়ার পর অপশন দিয়েছিল 4টে। অপশন এ অ্যান্সার ছিল রুট 6h/4 পাই। অপশন বি রুট 3h/2 পাই। অপশন ডি রুট 6h কাট। অপশন ডি নান অফ দিস। কি অ্যান্সার হবে?
সবাই ডি বলবে, আর সে জয়েন্টে -1 খেয়ে যাবে। তোমার মনে আছে বোর্ডের থিওরিতে এইটাকে আমি কি বলেছিলাম? এইচ একটা ধ্রুবক আর 2 পাই একটা ধ্রুবক, একে ডিনোট করা হয় এইচ কাট দিয়ে। এইচ কাট, হ্যাঁ রুট 6 এইচ কাটতেই বলেছিলাম, কিন্তু এখানে ডি লেখা ছিল তো বলে। ও ভেরি গুড ভেরি গুড। আমি সি লিখে ডি লিখে দিয়েছি, ঠিক ঠিক ঠিক। সি সি অ্যান্সার সি, ঠিকই বলেছো, আমি দুবার ডি লিখে দিয়েছি, তাহলে সি হবে অ্যান্সারটা। √6 এইচ কাট, তুমি ডি বলেছো তো, তুমি অপশনটা বলেছো নাম্বারটা ডি সংখ্যাটা, এই আমি ভেবেছি নান অফ দিসটাই বেশিরভাগ জন বলে তো। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি কি জেনে গেলাম? গৌণ কোয়ান্টাম সংখ্যার দ্বারা আমি একটা কক্ষে কতগুলো উপকক্ষ আছে সেটা জেনে গেছি। একটা কক্ষে সেই গৌণ কোয়ান্টাম সংখ্যা মানে উপকক্ষের নাম জেনে গেছি। উপকক্ষে তোমার কোনো ইলেকট্রন আবর্তন করলে তার কৌণিক ভরবেগ জেনে গেছি। উপকক্ষের এনার্জি লেভেল জেনে গেছি। এত কিছু জিনিস আমরা জেনে গেছি, তাই না? একটা কথা আমি বলে শেষ করব আজকে। এই যে এস পি ডি এফ, এই যে নামগুলো এসেছে, এগুলো কোথা থেকে এসেছে তোমাদের জানা আছে কিছু? আচ্ছা, এখানে অনেক ছেলে প্রশ্ন করে যে স্যার এই এসপিডিএফ নামটা কেন হলো স্যার? আমি তাদেরকে একটা কোশ্চেন করি, তুমি কি বলতে পারবে এই কে সেল, এল সেল, এম সেল, এন সেল কেন নাম দেওয়া হয়েছিল? জানা আছে তোমাদের? এটা তো মাধ্যমিক লেভেলে পড়েছি। এন এর ভ্যালু 1 হলে কে সেল, এন এর ভ্যালু 2 হলে এল সেল, এন এর ভ্যালু 3 হলে এম সেল, এন এর ভ্যালু 4 হলে এন সেল। এই সেলের নামগুলো কোথা থেকে পেয়েছো জানো? এটাও আমাদের জানা নেই। তুমি যদি গুগল সার্চ করো তাহলে তুমি খুঁজে পাবে। কি খুঁজে পাচ্ছ আমাকে একটু জানাবে। আমি খুঁজেছিলাম, পাইনি কিছু, তুমি খুঁজে দেখাবে। দেখবো ওই ল্যাটিন শব্দ বা গ্রিক শব্দ বা যে ডিসকভার করেছে সে মনে হয় নামগুলো দিয়েছে। কিন্তু এইখানে এই নামগুলো দেওয়ার পেছনে কারণ আছে একটা। স্পেকট্রোকেমিক্যাল সিম্বল বা বর্ণালী প্রতীক চিহ্ন, আমরা বর্ণালীতে কিছু জিনিস ব্যবহার করি, যেমন একটা ওয়ার্ড ইউজ করি শার্প, SHARP, শার্প, তীক্ষ্ণ, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। সেই এস হচ্ছে শার্প থেকে এসছে, প্রিন্সিপাল থেকে পি এসছে, ডিফিউজ থেকে ডি এসছে, আর ফান্ডামেন্টাল থেকে এফ এসছে। এগুলো বর্ণালী প্রতীক চিহ্নতে ব্যবহার করা হয়, এগুলো নামগুলো সেখান থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইগুলো তাহলে আমাদের জানা হয়ে গেল। গৌণ কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যার আন্ডারে গৌণ কোয়ান্টাম সংখ্যা থাকে। এখান থেকে কিছু কোশ্চেন তোমাকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু করবে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, রাত্রের মধ্যে পাঠিয়ে দেবো। আজকে এখন সময় নেই আমার কাছে, রাত্রের মধ্যে পাঠিয়ে দেবো, সেগুলো করবে তুমি। আর কোনো কোশ্চেন এখন যা পড়ালাম সেখান থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে করো, বলো।